স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। 4 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11:15টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে 7 রাস্তা মোড় অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবিগুলোর মধ্যে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা। আন্দোলনকারীরা জানান, এর আগে 6 দফা দাবিতে আন্দোলনের নামতে হয়েছিল, সেগুলো সরকার মেনে নিলেও এখনো বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি তাদের। শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে এবং আমাদের 3 নম্বর দাবি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক 3 দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত 7 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় ব্লকেট কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশের মতো বরিশালেও ব্লকেট কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। কর্মসূচি থেকে বরিশালে হাসনাত সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা। পরে আগামী 24 সেপ্টেম্বর বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। এদিকে দিনাজপুরের ফুলবাড়ি বাস স্ট্যান্ডে সড়ক ও রেলপথ বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করেছে। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়া সাভার সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এবং আমাদের এটা কোনো কোটা না, এটা হচ্ছে আমাদের অধিকার, 10ম গ্রেড আমাদের অধিকার। তথাকথিত মেধাবী লিবুকে আমরা গ্রেপ্তারের দাবি জানাই এবং তাদের যে 3 দফা আমরা প্রত্যাখ্যান করছি। সরকারের বিভিন্ন আশ্বাসের কারণে আমরা চুপচাপ ছিলাম, দেখা যাইতেছে আর তাদের আশ্বাসের কারণে কোনো কাজ হইতেছে না। তো আর এ বিষয়ে আরো খবর জানাতে ঢাকা ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যুক্ত হবে জুবায়ের সানির সঙ্গে। তিনি আছেন রাজধানীর 7 রাস্তায়। সানি, পলিটেকনিক শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তাদের দাবিগুলো কি বলছেন তারা, জানাবেন। দেখছিলেন যে তারা 4টি মূলত যে দাবি তারা দিয়েছেন এবং একই সঙ্গে কারিগরি শিক্ষা তারা 7টি দাবি দিয়েছেন। এই দাবিগুলো নিয়ে আসলে মূলত তারা আন্দোলন করছেন। তাদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটি আমার কাছে মনে হয়েছে যে তারা মূলত যে বুয়েট থেকে শুরু করে নানা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে 3টি দাবি দিয়েছিলেন সেই 3টি দাবির বিপক্ষে তারা দাঁড়িয়েছেন। তারা বলছেন যে এই দাবিগুলো মানা হলে তারা কঠোর আন্দোলনে যাবেন এবং তাদের যে 10ম গ্রেডে তাদের যে একটি সংরক্ষিত কোটা ছিল সেটি তারা রাখতে চাচ্ছেন। তাদের আরেকটি ক্ষোভের জায়গা, যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন তখন তাদের নানা ধরনের কটূক্তি করা হয়েছে, সেই বিষয়টিও তারা কিন্তু আসলে বিচারের দাবি জানিয়েছেন। আমি তো একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি, আপনারা মূলত কোন কোন দাবিতে এখানে আসলে আন্দোলনে দাঁড়িয়েছেন? মূলত আমাদেরকে টেকনিশিয়ান বলা হচ্ছে, আমরা এই দাবি, আর হলো যে আমাদের একটা 10ম গ্রেড আছে, এই বিষয়টা নিয়ে আমাদেরকে বলতেছে আমরা ইঞ্জিনিয়ার বলতে পারবো না, আমরা টেকনিশিয়ান বলতে হবে। আমরা তো নামের আগে বলতেছি আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা তো কখনো বলতেছি না আমরা বিএসসি ইঞ্জিনিয়ার। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভর্তিছি, তারা আমাদের বলতেছে টেকনিশিয়ান হতে হবে। কেন আমরা টেকনিশিয়ান? আমরা তো বলতেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো এইটা দাবি, তারা বলছে আমাদেরকে ইঞ্জিনিয়ার লাগানো যাবে না। আমরা তো কাজে কম দক্ষতা অনুযায়ী ভালো জায়গায়, আমরা কাজের দক্ষতা অনুযায়ী একটা পোস্টে যাই, সেই পোস্টে আর এমনি এমনি আমাদেরকে নেবে না, আমাদের দক্ষতা অনুযায়ী আমাদের আমরা সেই প্রতিষ্ঠানটা চালাইতে পারি, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়। ধন্যবাদ। শুনছিলেন যে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, দেখছেন যে অনেক নারীরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং 7 রাস্তা যে সড়কটি সেটি কিন্তু বন্ধ ছিল, সেটি কিন্তু আসলে রাস্তা বন্ধ ছিল এবং এখন পুলিশের পক্ষ থেকে একটি লেন খুলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে কিন্তু এই সড়ককে কেন্দ্র করে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। এখন পুলিশ চেষ্টা করছে যে আলোচনার মাধ্যমে তাদেরকে আসলে একটু সরিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে অনেক নারী শিক্ষার্থীরা যেমন রয়েছে, তেমনি আমরা দেখেছি সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু এই রোদের মধ্যে এখানে
অবস্থান নিয়েছিলেন, তারা নানা স্লোগান দিচ্ছেন। তো এখন পর্যন্ত তারা কিন্তু রাস্তা ছাড়েননি, তাদের আন্দোলন চলছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার বোঝানো হচ্ছে যেন রাস্তা ছেড়ে তাদের কর্মসূচি পালন করার জন্য। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। সহকর্মী নাজমুল রয়েছেন। নাজমুল, গাজীপুরে আসলে কি অবস্থা দেখছেন, সেখানকার আসলে আন্দোলনের সর্বশেষ তথ্য কি? থেকে জানাচ্ছিলেন ঢাকার খবর। এই মুহূর্তে রয়েছে গাজীপুর, এবং গাজীপুর যে চৌরাস্তা রয়েছে, চৌরাস্তায় কিন্তু ঠিক 12টার সময় কিন্তু তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই সড়কগুলি আপনি দেখছেন যে তারা কিন্তু সড়কটি বন্ধ করে দিয়েছে। এবং এই সড়কে কিন্তু দেখছেন যে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী তারা কিন্তু উভয়ই কিন্তু ব্যানার নিয়ে কিন্তু যে রাজপথ তারা ব্লকেট করে দিয়েছে এবং বন্ধ করে দিয়েছে সকল যান চলাচল। এবং যান চলাচল বন্ধ হওয়াতে মানুষের যে ভোগান্তি, সেই দীর্ঘ ঘন্টার পর ঘন্টা মানুষের অপেক্ষা করতে হচ্ছে এবং সময় মতো নির্দিষ্ট সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এবং যেহেতু সড়কে অবরোধ করে রেখেছে এবং সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে, এর মধ্যে কিন্তু 7 দফা দাবিতে কিন্তু পলিটেকনিক্যাল কলেজের এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীরা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু লাল জাতীয় পতাকা তারা মাথায় বেঁধে, জাতীয় পতাকা হাতে নিয়ে, এবং যেসব শহীদ হয়েছে, যেসব জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের ছবি হাতে নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা এখানে এভাবেই আসলে প্লেকার্ড নিয়ে এই কোঠা নিয়ে কিন্তু অনেক সংজ্ঞা দিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে আমরা যদি দেখি যে এই ডিপ্লোমা জুলাই গণঅভ্যুত্থানে কয়েকজন ডিপ্লোমা শহীদ হয়েছে, তাদের ছবি হাতে নিয়ে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা রাজপথ দখল করে এবং এখন কিন্তু যে পুরাটা কিন্তু দখল করে রেখেছে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং আমরা যদি আপনাদের যান চলাচলের যদি একটু চিত্র দেখাই, যে গাড়িগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং যান চলাচলের যে বিকল্প কোনো ব্যবস্থা সেটা কিন্তু এখন নেই। এবং যেহেতু চান্দনা থেকে যে সড়কটি রয়েছে, সেই সড়কটি এখন কিন্তু টোটাল কিন্তুই বন্ধ এবং এখানকার কোনো গাড়ি বা যান চলাচল কোনো কিছুই আসলে করতে পারছে না। এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু গাড়িগুলি বন্ধ রয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। এবং যারা শিক্ষার্থীরা সড়ক অবরোধে নেমেছেন এবং যেহেতু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না, এরকম কথাই বলছিল। এবং এইসব এলাকা যে আশেপাশে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সকল ধরনের যান চলাচল বন্ধ হয়েছে এবং দীর্ঘ সময় ধরে গাড়ি আটকে থাকায় আসলে গাড়িগুলি কোথাও যেতে পারছেন না এবং পায়ে হেঁটে মানুষ কিন্তু গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। এবং প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে তারা সড়কে, যেহেতু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা আন্দোলন করছে, পায়ে হেঁটে তাদেরকে যেতে হচ্ছে গন্তব্যস্থলে। এবং অনেকে আমরা দেখেছি রুগী রয়েছে, সেই রুগীরা কিন্তু আসলে যেতে পারছে না। এর মধ্যে কিন্তু যে এইসব লোকজন রয়েছে তারা কিন্তু এসেছেন এবং তারা আন্দোলন করছে এবং যারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা থেকে সরবেন না বলে জানিয়েছেন। এরই মধ্যে আমার কাছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং গাজীপুর চৌরাস্তার সড়ক বন্ধের সর্বশেষ তথ্য। সাদিয়া। নাজমুল, ধন্যবাদ আপনাকে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাকসুর প্রার্থীরা। ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীরা জানান বুধবার সকাল থেকে রাত 10টা পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন তারা। ক্যাম্পাসের পাশাপাশি আশপাশের এলাকাতেও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাকসু নির্বাচনে ক্যাম্পাসের নিরাপত্তায় 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী। রাকসু নির্বাচনে ক্যাম্পাসে জমজমাট প্রচারণা চললেও অনাবাসিক ভোটারদের নিয়ে বেকায়দায় পড়েছেন প্রার্থীরা। ক্যাম্পাসের আশপাশের মেস ও বাসায় অবস্থানকারী প্রায় 60% ভোটারের কাছে ঠিকমতো পৌঁছাতে পারছেন না প্রার্থীরা। অন্যদিকে আচরণবিধি ভঙ্গ করা নিয়ে মুখোমুখি অবস্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, গত ৩০ ও ৩১ আগস্ট এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম নিতে পারেননি। তাদের কথা চিন্তা করে বুধবার ও বৃহস্পতিবার মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 1088 জন শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদে 488 জন, ছাত্র হলে 452 জন এবং ছাত্রী হলে 148 জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। রাকসু ও চাকসু নিয়ে আরো খবর জানাতে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন জানাবেন। সাদিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটের প্রচার প্রচারণায়। ভোটাররাও কিন্তু বলছেন যে তারা উৎসবের আমেজ পাচ্ছেন। তবে ছাত্র দল কিন্তু আজকে 12:30টায় নির্বাচন কমিশনের কাছে 6 দফা দাবি জানিয়েছে। তারা বলছে স্বচ্ছ ব্যালট বক্স সহ ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ এবং তাদের যে দাবি ছিল যে প্রার্থীরা সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবে সে বিষয়েও যেন একটি সিদ্ধান্ত নেওয়া হয়। তারা স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। আমরা নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর পারভেজ আজহারুল হকের সাথে একটু কথা বলবো যে ছাত্র দলের দাবির প্রেক্ষিতে আসলে আপনারা কি ধরনের সিদ্ধান্ত নিলেন। ধন্যবাদ আপনাকে। ছাত্রদল যে দাবিগুলো তুলেছে তার অনেকগুলি দাবি যৌক্তিক এবং আমরা খুব পজিটিভলি নিচ্ছি এবং অনেকগুলো দাবি ইতিমধ্যেই আমরা পূরণ করার প্রক্রিয়ার মধ্যে আছি। যে 6টি দাবির কথা আমরা শুনেছি বা জেনেছি, তার মধ্যে একটি দাবি সঙ্গে নির্বাচন কমিশন মনে করছে যে তাদের সাথে আরও আলোচনা চালানো যাবে। বা এখানে আমি বলবো যে একটু যোগাযোগের ঘাটতি আছে আমাদের দুই পক্ষের মধ্যে। যেটা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কথা বলেছে সেটি আসলে বাস্তবিক পক্ষে কতটুকু গ্রহণযোগ্য সেটা বুঝতে হবে। কারণ আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে 29,000, যেটি জাহাঙ্গীরনগরে প্রায় 3 গুণ যদি আমরা বলি। তো ম্যানুয়াল পদ্ধতিতে যদি জাহাঙ্গীরনগরের 3 দিন সময় লাগে আমরা বুঝি, তাহলে এটা ম্যানুয়াল পদ্ধতিতে আমাদের প্রার্থীর সংখ্যা হচ্ছে প্রায় 900 প্লাস। কিছু স্বতন্ত্র প্রার্থী অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, সেটা কমেও আপনার প্লাস মাইনাস 900 আমাদের প্রার্থী 43টি পদের বিরুদ্ধে মানে এগেনস্টে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা ম্যানুয়াল পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে এটা ভোট গণনার যে বাস্তবসম্মত যে সমস্যাগুলি সামনে আসবে সেগুলি অ্যাড্রেস করা নির্বাচন কমিশনের পক্ষে এই মুহূর্তে মনে করছে সম্ভব না। তারপরে আমরা আলোচনা চালিয়ে যাব। আমরা মনে করি যে সকল পক্ষের সহযোগিতায় এবং মোটামুটিভাবে সকলের গ্রহণযোগ্য মাত্রায় একটি নির্বাচন আমরা অনুষ্ঠান করার ব্যবস্থা করতে পারব। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন নির্বাচন কমিশনার, ছাত্রদলের স্বচ্ছ ব্যালট বক্সের যে দাবি সেটি কিন্তু ইতিমধ্যে মেনে নিয়েছেন নির্বাচন কমিশন। তবে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের বিপক্ষে তারা বলছেন যে তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ, সে কারণে এবং দ্রুত যেন ভোট গণনা হয়, ভোট গণনা যেন নির্বিঘ্ন হয়, সেজন্য তারা ওএমআর যে পদ্ধতি সেই পদ্ধতিতে ভোট গ্রহণ করবেন। আর এর আগে কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন। তারাও আহ্বান জানিয়েছেন যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই সাথে ওএমআর মেশিন যেখান থেকে কেনা হচ্ছে সেটি নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠান কিনা সে বিষয়টি নিশ্চিত করার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। আর শিক্ষার্থীরা বলছেন তাদের কণ্ঠস্বর হয়ে যারা কথা বলবে এমন প্রার্থীকে তারা ভোট দেবেন, তাদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় সেই বিষয়টি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী তামিম, তিনি জানাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর। ধন্যবাদ মুর্তজা, আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ ছিল, কিন্তু আমরা দেখি যে কয়েকজন শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে একদিন আরো বাড়ানো হয়েছে। আজ এবং আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র নিতে পারবে এবং জমা দিতে পারবে, এমনটি জানিয়েছেন কমিশন। আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কমিশন সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং
তারা বলছেন যে তাদের কোনো নির্বাচন সুষ্ঠু এবং সঠিক সময় হবে এমনটি জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত দেখেছি যে একটি প্যানেল ঘোষণা করেছে ছাত্র দল বা ছাত্র শিবিরই আজ প্যানেল করার কথা থাকলেও এখনো প্যানেল ঘোষণা করে নাই আমরা দেখেছি। আগামীকাল তারা প্যানেল ঘোষণা করবে এমনই একটি জানতে পারলাম। একসাথে আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে কমিশন তারা এক জরুরি মিটিং ডেকেছে। তারা জরুরি মিটিং ডেকে যে আজকে সময় যে বৃদ্ধির বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে নির্বাচন সুষ্ঠু করার জন্য সকল ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন গ্রহণ করেছে। আর তাদেরকে বলেছেন যে নির্বাচনে যেই ভোট আগামী 12ই অক্টোবর, এই ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা, এটা আসলে প্রশংসনীয় এমনটা বলছেন কমিশন। একই সাথে নির্বাচন যে ভোটের দিন শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে কি হচ্ছে এটা একটি অ্যাপসের মাধ্যমে ঘরে বসে বা হলে বসে দেখতে পারবেন এমনটি জানিয়েছেন কমিশন। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তামিম, ধন্যবাদ আপনাকে। আগামী 21 সেপ্টেম্বরের আগে অথবা 2 অক্টোবরের আগে পরে জুলাই সনদ প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি বলেন, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। রাষ্ট্র সংস্কারে সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে গণভোট সাংবিধানিক আদেশের পরামর্শ এসেছে, তবে সরকারকে একাধিক পরামর্শ দিলে বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। সংস্কারের খসড়ায় তথ্যগত ত্রুটি থাকলে সেটিও সংশোধন বা পরিবর্তন করতে প্রস্তুত কমিশন। তবুও জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর জাতীয় ঐকমত্য কমিশন। আশা করছি যদি আমরা 21 তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, অন্যথায় আমরা একটু সময় নিয়ে 2 অক্টোবর বা পরবর্তী সময় আমার কাছে এটা উপস্থাপন করতে হবে এবং আমি অনুমান করি এটি উপস্থাপনের সময় তার সঙ্গে আমাদের আলোচনাও করতে হবে। এ বিষয়ে আরো খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। বর্ধিত সময়ের আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে এরকমটাই বলা হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে এতে একমত হচ্ছে কিনা, কি তথ্য আছে জানাবেন। আসলে জুলাই সনদের যে বিষয়টি বলছিলাম যে রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো এবং জুলাই সনদও প্রায় চূড়ান্ত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়। এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত রয়েছে এবং সেই মতামতগুলো কমিশনে উপস্থাপন করা হয়েছে এবং কমিশন বিশেষজ্ঞ কমিটির সঙ্গেও বৈঠক করেছে, জানতে চেয়েছে জুলাই সনদ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায়। সেক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটি যে চূড়ান্ত মতামত দিয়েছে সেটি হলো যে একটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। আপনি জানেন যে এবছর 5ই আগস্ট যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়, সেই ঘোষণাপত্রের যে 22 ধারা রয়েছে সেই ধারার বলে এই বিশেষ সাংবিধানিক আদেশটি কিন্তু উপস্থাপন করা যেতে পারে বলে বিশেষজ্ঞ কমিটি জানিয়েছেন এবং গণভোটের মাধ্যমে এই সাংবিধানিক আদেশের বৈধতা দেওয়ার সুপারিশও সাংবিধানিক আদেশ বাস্তবায়নের যে সুপারিশ সেই সুপারিশও করা যেতে পারে বলে বিশেষজ্ঞ কমিটি মতামত দিয়েছে। তো তা নিয়েই কিন্তু আজকের এই আলোচনা চলছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। আজ কিন্তু তৃতীয় দিনের মতো আলোচনা চলছে এবং সবাই আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন যে কোন উপায়ে এই সনদ বাস্তবায়ন করা যায়। আপনাকে জানিয়ে রাখি যে ঐকমত্য কমিশনের যে মেয়াদ সেটি আরও 1 মাস বাড়ানো হয়েছে এবং কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি জানিয়েছেন যে আসলে এটি 1 মাসের আগেই এই সনদ প্রণয়ন করতে চায় এই কমিশন এবং তিনি একটি তারিখের ধারণা দিয়েছেন যেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের পরবর্তী অর্থাৎ 2 অক্টোবরের পরবর্তী যে কোনো সময় এই সনদটি বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি মনে করেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। জয়, ধন্যবাদ আপনাকে। ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালীন পিআরের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন নিয়ে অনীহা থেকেই জামায়াতের এই কর্মসূচি বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আমির খসরু। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে নিজেদের স্বার্থে এভাবে আন্দোলন করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলেও জানান আমির খসরু। ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে, তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? ঐক্যমত হতে হবে। বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। এরপর সর্বশেষ সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন তিনি। এ নিয়ে শেখ হাসিনার মামলায় ৪৬ জন সাক্ষ্য দিয়েছেন। ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই সাক্ষ্য ও জেরায় ভারত সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশ কিভাবে পরিচালিত হতো, গত ১৭ বছরে ফ্যাসিবাদের উত্থান, বিকাশ ও পরিণতির পূর্ণ বর্ণনা উঠে এসেছে। শেখ হাসিনা কিভাবে বিরোধী পক্ষকে দমন করে ক্ষমতায় টিকেছিল তুলে ধরে হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন মাহমুদুর রহমান। এ মামলায় সব সাক্ষী আসামিদের বিচার দাবি করেছেন। এদিকে ট্রাইব্যুনাল ২ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের পিতা। তিনি ট্রাইব্যুনালে বলেন, জড়িত কেউ যেন ছাড় না পায়। এই ৪৬তম সাক্ষী জনাব মাহমুদুর রহমান সাহেবের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আমাদের ওনার সাক্ষ্য গ্রহণ পর্বটা শেষ হলো। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। তার জেরার জবাবে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, ইতোমধ্যেই তো মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে, নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হবে কখন জানাবেন? আমরা এই মুহূর্তে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তিনি এই মুহূর্তে কিন্তু ট্রাইব্যুনালে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং তার সাক্ষ্যের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই চলমান মামলাটি, সেই মামলাটির কিন্তু আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং পরবর্তীতে মামলার যে প্রক্রিয়াগুলো, যুক্তিতর্ক স্থাপন এবং হচ্ছে যে প্রসিডিংসগুলো, সেগুলো শুরু হবে। একটু বলে রাখি যে এই সকালে এই মামলায় সম্পাদক মাহমুদুর রহমান তার কিন্তু সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষ হয়েছে এবং তিনি আদালতে বলেছেন যে ফ্যাসিস্টের যেভাবে উদ্ভব, বিকাশ এবং পরিণতি, সেটি পুরোটাই তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সেই ক্ষেত্রে তিনি চান দেশে আর কোনো ফ্যাসিস্টের উদ্ভব না ঘটুক এবং একটি স্বাধীন রাষ্ট্রে পার্শ্ববর্তী দেশের ভূমিকায় রাজনীতি এবং সার্বভৌমত্বকে বিলিয়ে দেবার যে ঘটনাটাই বিগত সময়ে ঘটেছে, সেটির পুনরাবৃত্তি না ঘটুক, এই দাবিটি তিনি জানিয়েছেন। এছাড়া নাহিদ ইসলাম গতকালকেও কিন্তু ট্রাইব্যুনালে এসেছেন, যদিও সেদিন তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। তিনি দুটি দাবি জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি চলছে সেটির বিচার যাই হোক বা সাজা যাই হোক, তিনি দাবি করছেন যে শেখ হাসিনাকে যেন খুব দ্রুতই দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং তিনি দণ্ডিত হলে তার সাজা যাতে কার্যকর করা হয়, এটি দাবি করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন যে জুলাই আন্দোলনে সারা দেশে অসংখ্য মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন। সেই ঘটনায় দেশের আদালতগুলোতে যে মামলাগুলো চলমান রয়েছে, পরবর্তীতে নির্বাচিত যে সরকারি ক্ষমতায় আসুক তারা যাতে এই মামলাগুলো চলমান রাখেন এবং এই গণহত্যার বিচার দেখে যেতে চান নাহিদ, তিনি শেষ দেখতে চেয়েছেন এটিতে। এই মোটামুটি আমার কাছে তথ্য। শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি শেষ পর্যায়ে রয়েছে সাক্ষ্য গ্রহণের এবং মোটামুটি কিছুদিনের মধ্যেই কিন্তু এই মামলাটির রায় পাওয়া যেতে পারে বলে প্রসিকিউশন জানিয়েছে। সাদিয়া। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে ভিডিও কলে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
ব্যাংকিং খাতে পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ সহ তার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইউনুসের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন। এবার গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপের সুপার 4 নিশ্চিতে আজ মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান। এই গ্রুপ থেকে শেষ 4-এ ভারতের সঙ্গী হতে দু দলের জন্য তাই বাঁচা মরার লড়াই। নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে আছে পাকিস্তান, তবে স্বাগতিকরা ওমানকে হারিয়েছে ফুরফুরে মেজাজে। দুবাইয়ে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে আরব আমিরাত আসলেও আসেনি পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। এশিয়ার ক্রিকেটের অন্যতম পরাশক্তি পাকিস্তান নামে ভারে প্রতিপক্ষ দলকে এগিয়ে রাখলেও বাস্তবতা ভিন্ন। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়ান্ট হিসেবেই পা রাখে পাকিস্তান, কিন্তু বারবারই ব্যর্থ। পরিসংখ্যান সে কথাই বলে। এশিয়া কাপে ভারত শ্রীলঙ্কা যেখানে মোট 14 বার চ্যাম্পিয়ন, সেখানে পাকিস্তানের ঘরে শিরোপা গেছে মাত্র 2 বার। এবারও এশিয়া কাপে গ্রুপ পর্বের বাঁচা মরার সন্ধিক্ষণে দাঁড়িয়ে দলটি চলতি আসরে ওমানকে হারিয়ে শুরুটা ভালো করে সালমান আগার দল। 93 রানের বড় জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ছিল তাদের, কিন্তু পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছেন সাইম ফকররা। শেষ ম্যাচে সুরিয়া কুমারের দলের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে থাকলেও আরব আমিরাতের বিপক্ষে মুখোমুখি দেখায় এগিয়ে সালমান আগার দল। 2 বার টি-20তে দেখায় শতভাগ জয় পাকিস্তানের। এই ম্যাচে আরব আমিরাতের হয়ে জয়ে বড় ভূমিকা রাখতে পারে ব্যাটিংয়ে মোহাম্মদ ওয়াসিম আলিসানরা। বল হাতে ভরসা হায়দার আলী জুনায়েদ সিদ্দিকের ওপর। পাকিস্তানের সায়াম ফকররা ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড, আর বল হাতে প্রতিপক্ষকে ঘুরিয়ে দিতে শাহিন আফ্রিদি নেওয়াজরা থাকছেন সামনের সারিতে। সুখন সরকার, নিউজ 24। নানা অনিশ্চয়তা থাকলেও বছর বছর বাড়ছে বিদেশে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যা। পরিবার দেশ ছেড়ে প্রতিদিন হাজারো মানুষ পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে। তবে বিগত বছরগুলোতে জনশক্তি রপ্তানি বাড়লেও সেই তুলনায় বাড়ছে না রেমিটেন্স। বিশেষজ্ঞদের অভিযোগ, জনশক্তি রপ্তানির প্রকৃত তথ্য নেই সরকারের কাছে। তাই বৈধ চ্যানেলে রেমিটেন্স আনতে এই খাতকে পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় আনার তাগিদ তাদের। জনশক্তি রপ্তানি খাত নিয়ে মাহমুদ হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন লিটন বাবু। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কেউ চোখের জল লুকিয়ে বিদায় নিচ্ছেন, কেউ আবার বুক ভরা আশা নিয়ে পা বাড়াচ্ছেন বিদেশের মাটিতে অজানা পথে। একটু উন্নত জীবনের আশায় এইভাবেই পরিবার ছেড়ে যাচ্ছে অসংখ্য মানুষ। কিন্তু এসব ছবিতে স্পষ্ট খুব একটা স্বস্তি নেই চেহারায়। চোখে মুখে হতাশার ছাপ। নানা অনিশ্চয়তা জেনেও পাড়ি জমাচ্ছেন দূর প্রবাসে। দেশে ওই 5-6 লাখ টাকা খাটায় কোনো কিছু করা সম্ভব না। এই দেশের বিষয়ে আমার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই। সমস্যা হইলে ক্ষেত্রে পড়লে উনি বলছে সমাধান করে দিব, সমস্যা নাই। আবার ভিসার ম্যাচ চলে যাইলে উনি ভিসা লাগাই দিব। বছর বছর বাড়ছে বিদেশে যেতে চাওয়া মানুষের সংখ্যা। জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2021 সালে বিদেশে গেছেন 6,17,000 শ্রমিক। 2022 সালে 11,35,000-এর বেশি। 2023 সালে আরও বেশি 13,05,000। তবে পরের বছর 2024 সালে হঠাৎ কমে বিদেশে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যা, দাঁড়ায় 10,11,000-এ। সবশেষ চলতি বছরের প্রথম 5 মাসে বিভিন্ন দেশে গেছেন 4,20,000 শ্রমিক। ফর্মাল চ্যানেলে রেমিটেন্স পাঠানোর বাধ্যবাধকতার জায়গাটা তৈরি করা যাচ্ছে না। তাতে করে জনসংখ্যা অর্থাৎ অভিবাসীর সংখ্যা বাড়লেও রেমিটেন্স ফর্মাল চ্যানেলে আসছে না, কিন্তু টাকা দেশে আসছে ঠিকই। সেটার কোনো রেকর্ড থাকছে না এবং সেটা আলটিমেটলি আমাদের যে ট্রেজারি সেখানে যুক্ত হচ্ছে না। তবে যে হারে শ্রমিকরা বিদেশে যাচ্ছেন সেই অনুযায়ী আসছে না রেমিটেন্স। কমেছে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর হার।
2021 সালে এর পরিমাণ $22 বিলিয়ন থাকলেও 2022 সালে এসে তা কমে দাঁড়িয়েছে $21.28 বিলিয়ন। 2024 সালে বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স এসেছে সবচেয়ে বেশি $26 বিলিয়ন, আর 2025-এর মে মাস পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ $13 বিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন, জনশক্তির বিপরীতে প্রাপ্ত রেমিটেন্স অনেকটাই কম। এজন্য রেমিটেন্স চ্যানেলকে ডিজিটালাইজেশনের পাশাপাশি দেশভিত্তিক অ্যাপস তৈরির তাগিদ বাইরার সাবেক মহাসচিবের। কোন অ্যাপস তৈরি করি যেটা আমাদের সরকার, আমাদের ডেস্টিনেশন কান্ট্রির গভর্নমেন্ট, দুই গভর্নমেন্টই একটা ব্যাংকিং এটাকে লিগ্যালাইজ একটা ফরম্যাট তৈরি করে কর্মীদের হাতে তুলে দেওয়া। বিশেষজ্ঞরা মনে করেন, প্রশিক্ষিত জনশক্তি পাঠাতে না পারা সহ নানা প্রতিবন্ধকতায় বিশাল সম্ভাবনাময় এই জনশক্তি খাত পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এর কারণেই বহির্বিশ্বে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে শ্রম, আবার অনেক ক্ষেত্রেই প্রতারিত হচ্ছেন অনেকে। সেখানে তারা শারীরিকভাবে গতর খেটে কাজ করে, কিন্তু সেই তুলনায় তারা তুলনামূলকভাবে বেতন কম পায় এবং অনেক ক্ষেত্রে প্রতারিতও হয়, নিয়মিত বেতনও পায় না, এবং তাদেরকে এক্সপ্লয়েটও করা হয় যেহেতু তারা অল্প শিক্ষিত, অল্প প্রশিক্ষিত। বাজার বৈচিত্র্য ছাড়া এই প্রবৃদ্ধি টেকসই হবে না, তাই এই খাতকে ঘিরে সরকারের সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি বলেও ভাবছেন বিশেষজ্ঞরা। যাদের শ্রমে ঘামে বিনিময়ে আসছে রেমিটেন্স, টিকে আছে দেশের অর্থনীতি, কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে বিশাল সম্ভাবনাময় এই শক্তিশালী খাতকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। সেজন্য এই খাত ঘিরে সরকারের সমন্বিত পরিকল্পনা এবং কঠোর বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ইস্পাত রপ্তানির ওপর থেকে শুল্ক কমানোর আশা আপাতত স্থগিত হয়ে গেছে। 25% শুল্ক বহাল থাকায় হতাশায় পড়েছে যুক্তরাজ্যের ইস্পাত শিল্প। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ব্রিটেন সফরে এ নিয়ে আশার আলো দেখা গেলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। মূলত যুক্তরাজ্যের বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান টাটা স্টিলের উৎপাদন প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকায় এই জটিলতা তৈরি হয়েছে। সরকারের এই ব্যর্থতায় ক্ষুব্ধ ব্রিটিশ উৎপাদকরা, কারণ দেশটির সংকটে থাকা ইস্পাত শিল্প এর ফলে আরও চাপের মুখে পড়ল। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।